আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আবারও কিন্তু যুক্ত হয়ে গেলাম তোমাদের সাথে আমি। ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? আশা করছি সব কিছু ক্লিয়ার। এতক্ষণ যারা আমাদের সাথে অ্যাড ছিল সবাইকে আবার নিয়ে আসো তো কষ্ট করে। তোমরা একটু শেয়ার করলেই কিন্তু সবাই আমাদের সাথে আবারও যুক্ত হতে পারবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিল সবাইকে আমাদের সাথে যুক্ত করে দাও ইনশাআল্লাহ। আমরা আরও একটা সেশন এখন পার করব। ওকে, 106 নাম্বার থেকে এখন শুরু হবে, কারণ আমরা 105টা পড়েছিলাম, আমরা আর 75টা পড়বো। কপোতাক্ষ নদ, আজকে এখন থেকে আমরা পদ্মাংশ শুরু করলাম। কপোতাক্ষ নদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, তিলোত্তমা, সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতা বলি। কোনটা থেকে? চতুর্দশপদী কবিতা বলি। আমরা জানি কপোতাক্ষ নদ যিনি লিখেছেন তিনি মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু সনেট কবির রচয়িতা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর কাউকে ইয়া করবো না, অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই আমাদের সাথে যুক্ত হবে, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চতুর্দশপদী কবিতা বলি থেকে এই কবিতাক্ষণ কবিতাটা নেওয়া হয়েছে। এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। আর কি হে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, এই চরণে ফুটে উঠেছে যে কবির কি? বিষণ্ণতা, আক্ষেপ, উদ্বিগ্নতা, অস্থিরতা। অনেক সময় মনে হয় কি তারা অপশনগুলো এমনভাবে দেয় যেমন মনে হয় একই মায়ের ঘরের 4টা যমজ সন্তান, রাইট? আচ্ছা, আর কি হে হবে দেখা, এখানে কবি প্রশ্ন করতেছেন কপোতাক্ষ নদের সাথে কি আমার আবার কি দেখা হবে? অর্থাৎ কবি তাকে যে মিস করতেছেন এই জিনিসটা কিন্তু উঠে আসতেছে। মিস করতে এরকমভাবে এখানে এক প্রকার তার একটা আক্ষেপ বলবো, বাট মানে সে দেখা মানে সে তো চলে গেছে বাংলাদেশ ছেড়ে, সে সেখানে ভালো থাকতে পারবে। মেঘের মধুসূদন দত্ত চিন্তা করলেন না, আমি আমি পৃথিবীর ভুল প্রান্তে জন্মাইছি, আমি যদি অন্যদিকে থাকতাম তাহলে হয়তো অনেক কিছু ভালো কিছু করতে পারতাম। এই চিন্তা থেকে তিনি কিন্তু চলে গিয়েছিল। ঠিক আছে, ওকে। তো প্রশ্নের উত্তরটা কী হবে বলো? তার আক্ষেপ, আর কি হবে দেখা যতদিন যাবে। সতত মানে হচ্ছে সর্বদা তোমার কথা ভাবি এ বিরলে। যখনই আমি একা হই, যখনই আমি কি হই, লোনলি ফিল করি, বা যখনই আমি একা একা থাকি, তখনই তোমার কথা আমি মনে করি। এখানে কার কথা মনে করো কথা বলছে? স্বদেশের না, বন্ধু বান্ধব না, বঙ্গজনের, বঙ্গের মানুষের না। উত্তর হবে হচ্ছে কপোতাক্ষ নদ, অর্থাৎ কপোতাক্ষ নদের কথার কথা এখানে বলেছে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। একটা এটা কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম যারা ক্লাসটা দেখেছো। প্রজারূপে রাজরূপ, অর্থাৎ প্রজারা যেমন যেমন রাজাকে কি দেয়? কর দেয়, ভ্যাট দেয়। সাগরের দিতে বাড়ি রূপ, সাগরকে কি দিতে হয়? মানে নদী সাগরকে কি দেয়? নদী সাগরকে পানি দেয়। বাড়ি রূপ, বাড়ি মানে হচ্ছে বর্ষা কিংবা বৃষ্টি অথবা পানি বলতে পারো। তো এখানে অপশন কি আছে দেখো, প্রজা রাজাকে বাড়ি রূপ কর কে কাকে দেয়? বাড়ি রূপ কর প্রজা রাজাকে, কবি কপোতাক্ষকে, পর্বত নদীকে, নদী সাগরকে। এখন দেখো বাড়ি রূপ কর তুমি, তুমি কি দাও? কর দাও কাকে? বলে যেভাবে রাজাকে প্রজারা কর দেয়, ঠিক সিমিলারলি এই কপোতাক্ষ নদ কি করে? সাগরের দিতে, মানে সাগরকে দেয়। এখানে অপশনটার মধ্যে উত্তরটা কিন্তু দেওয়া আছে প্রশ্ন মধ্যে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি, কাকে দেয়? সাগরের, নদী সাগরকে দেয়। একদম ক্লিয়ার। পিডিএফ একসাথে দেবো, দুইটা একসাথে দিবে, একটা পিডিএফ তো এখানে। দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়েছে? বঙ্গদেশকে, কপোতাক্ষকে, বঙ্গজনকে, সাগরদারিকে। দুগ্ধ স্রোতরূপী তুমি, মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন, যেটা ছাড়া একজন সন্তান, একজন শিশু মাসুম বাচ্চা বেঁচে থাকতে পারবে না, তেমনি নদ নদী ছাড়াও বাংলাদেশ বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ তিনি কপোতাক্ষকে এই দুগ্ধ স্রোতরূপীর সাথে তুলনা করেছেন। সনেটের অষ্টকে মূলত কি থাকে? ভাবের প্রবর্তনা, ভাবের পরিণতি। অষ্টকে ছিল ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি ছিল ষষ্ঠকে, অর্থাৎ ভাবের প্রবর্তনা কি বলো?
ভাবের প্রবর্তনা মানে কি? তিনি যেটা নিয়ে তুমি চিন্তা করতেছিলেন, অষ্টক মানে হচ্ছে প্রথম 8 লাইন। অষ্টক মানে হচ্ছে কি, সনেটের চতুর্দশপদী, 14 লাইনের কবিতা, 14 লাইনের প্রথম 8 লাইনে থাকবে ভাবের প্রবর্তনা এবং পরিণতি থাকবে কোথায়? ষষ্ঠকে। ভাবের পরিণতি কোথায় থাকবে? ষষ্ঠকে। আর প্রথম অষ্টকে থাকবে হচ্ছে ভাবের প্রবর্তনা। শেষ 6 চরণের স্তবককে কি বলে? ষষ্ঠক। মাত্র বলে দিছি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? রবীন্দ্রনাথ, যতীন্দ্রমোহন বাগচি, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার প্রত্যেকটা লাইনের একটা মিল, ছন্দ মিল ছিল। তোমরা যদি কবিতাটাকে ভালোভাবে খেয়াল রাখো। আব্দুল্লাহ আলিম। আমি আগে বলবো, সবাই তো বলবা। আচ্ছা আচ্ছা, খুব সহজ উত্তর হবে কি, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কীভাবে কপোতাক্ষ নদের কথা পাবেন? স্বপনে খুশি মনে, দুঃস্বপ্নে দুঃখ মনে। বলো। সতত তোমার কথা, দেখো কবিতার লাইন থেকে হুবহু, সতত তোমার কথা ভাবি এ বিরলে। উত্তর বিরলে। মানে স্বপ্নে খুশি মনে দুঃখ মনে এগুলো তো দেখার দরকার নাই, বাট আমার কবিতা কয়েকবার পড়ছি, দেখছি আমার মাথায় আছে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। হ্যাঁ, কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? খেয়াল করো। নিশার স্বপন, স্নেহের তৃষ্ণা, মায়া মন্ত্রধ্বনি, মাতৃদুগ্ধ। 4টা অপশন আছে। একটু কবিতার ব্যাখ্যাটাতে যাও, ব্যাখ্যাতে যাও, আমি কি বলছিলাম ওইখানে। 4টা অপশন, 4টা অ্যান্সার হতে পারে, তোমার কাছে মনে হতে পারে 4টা অ্যান্সার হবে, কিন্তু না। একটু ভাই কবিতাটা খেয়াল করো। কবিতার মধ্যে কি বলা হয়েছে? নিশার স্বপনে মায়া শুনি মায়া মন্ত্রধ্বনি। কবিতার লাইনগুলো খেয়াল করে, নিশার স্বপনে শুনি মায়া মন্ত্রধ্বনি, অর্থাৎ নদীর কলকল যে স্রোত, সে এটা ফিল করতে পারে, যেটা এক ধরনের ছলনা। যেমন মানুষ ঘুমাইলে অনেক ধরনের আমরা যেটা পাই না, যেটা আমরা চিন্তা করি, সেটা মাথার মধ্যে থেকে যায় এবং সেটা আমার ঘুমাইলে অনেক সময় স্বপ্নে দেখি, এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু বাস্তব না। তো নদীর কলকল স্রোত, কলকল মানে হচ্ছে একটা শব্দ আছে কলকল, স্রোতের যে সাউন্ড, এই সাউন্ডটা কবি কী করে, তোমার মায়া মন্ত্রধ্বনি হিসেবে স্বপ্নের মধ্যে শুনতে পায় বা সেও চিন্তা করে। তার মানে এই দুইটার একটা আনসার হবে না, কারণ এখানে বলছে নদীর জলকে, জলের স্রোত নয়, জলকে কিসের সাথে তুলনা করছে? স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। স্নেহের তৃষ্ণা মানে হচ্ছে এইটাকে দেখার তৃষ্ণা মিটে কার জলে। তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে কি, আমি বলেছিলাম যে কপোতাক্ষ নদের জলকে মায়ের মাতৃদুগ্ধ, মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন। অর্থাৎ নদীর পানি ছাড়া সাগর যেমন তৃষ্ণায় মরে যাবে, বা সাগরের পানি না গেলে তো সাগর শুকিয়ে যাবে, রাইট? তো এমনই কি, মায়ের দুধ ছাড়া একটা সন্তান পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। তার অ্যান্সার ইজ মাতৃদুগ্ধ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর আসো, কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে? নদকে, সাগরকে, জন্মভূমিকে, বাড়িকে? খেয়াল করো, প্রজা মানে হচ্ছে যেমন সাগরের প্রজাকে একটু আগে বলে দিছি। প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে একটু আগে ব্যাখ্যাতে বলছি। সাগরকে কর দেখে, মানে আমরা রাজাকে কর দিই, সিমিলারলি সাগরকেও পানি দেয় বা কর দেয় কে? নদ। মাইকেল মধুসূদন দত্তের কার কথা সবসময় মনে পড়ে? বহু দেশের, বঙ্গজনের, মায়া মন্ত্রধ্বনি, কপোতাক্ষ নদের। কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে বলো? কপোতাক্ষ নদের কথাই বেশি মনে পড়ে। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। চিত্রকল্পটিতে কবির মানসিকতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? বলো। ভালোবাসার ব্যর্থতা, না পাওয়ার বেদনা, সান্নিধ্যের বাসনা, বিচ্ছেদের যন্ত্রণা। এই জন্য বলছি কবিতার লাইনগুলোর ব্যাখ্যা জানলে এইগুলো একদম ইজি হয়ে যাবে। যদি কবিতার ব্যাখ্যা না জানো তুমি কিচ্ছু পারবা না। দেখো, এ প্রবাসে মজি প্রেম ভাবে, সে দূরে বৈশাখ কি তার প্রেম ভাবে লইছে যে তবে নাম বঙ্গের সঙ্গীতে, বাংলার সঙ্গীতে তার নাম লইতেছে। তার মানে কি, তার কাছাকাছি হওয়ার, এর আগের লাইনগুলোতে বুঝতে হবে, তার কাছাকাছি হওয়ার একটা সান্নিধ্য পাওয়ার একটা বাসনা তার মধ্যে আছে। ঠিক আছে। কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। এটা আসছিল তোমাদের মনে মূল বই এটা আছে। উদ্বেগ কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়? দেশপ্রেম, স্থিতিকাতরতা, স্নেহ কাতরতা, অমরত্বের আকাঙ্ক্ষা। গরম লাগতেছে, বলো বলো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, জিনিসটা সে ফিল মনে করতেছে আগের কথা, তার মানে হবে স্মৃতিকাতরতা। একদম সহজ। আচ্ছা,
সতত সর্বদা হে নদ তুমি পড়ো মোর মনে, তুমি সবসময় মনে পড়ো। চরণটিতে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা কি? স্মৃতিচারণ, অবশ্যই। নদের প্রতি ভালোবাসা, অবশ্যই। বিদেশের প্রতি অনীহা, না। অনীহা এখানে কেন আসবে বলো? বিদেশের প্রতি অনীহা কিন্তু এখানে আসতেছে না, তার মানে এটা হবে না, 1 এবং 2 হবে। ওকে, তারপর উদ্দীপকটি পড়ো এবং 121-22 নং প্রশ্ন উত্তর দাও। রাফি চাকরির সুবাদে জাপান যায়, সেখানকার প্রকৃত উন্নত পরিবেশ তার ভালো লাগলেও খাবার একদমই সে খেতে পারে না। খাবারের টেবিলে বসলে মনে পড়ে তার মায়ের হাতের রান্নার কথা। অবসরে মায়ের সাথে ফোনে কথা বলে সহপাঠী ও খেলার সাথীদের কথাও জানতে চায়। উদ্দীপকের রাফির মানসিকতার সাথে কপোতাক্ষ নদ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে বলো? উদ্দীপকের রাফির মানসিকতার সাথে, রাফির মানসিকতা কেমন? সে খাবার টেবিলে বসতে তার কি পড়ে? মায়ের কথা মনে পড়ে, মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে। মায়ের সাথে কথা বললে সে সহপাঠী ও খেলার সাথীদের কথা জানতে চায়। সতত হেন হদ তুমি পড়ো মোর মনে, জোড়াই এই কারণ আমি ভ্রান্তির ছলনে, কিন্তু এই স্নায়ুর তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে। খুব গুরুত্বপূর্ণ এবং একটু বুঝতে হবে, না বুঝলে এটা কোনোভাবেই পারবে না। বলো, দেখো, খাবারে টেবিলে বসলে মনে পড়ে তার মায়ের হাতের রান্নার কথা। শতদয় নদ তুমি পড়া মোর মনে, ঠিক আছে। কিন্তু জুড়াই এ কারণ আমি ভ্রান্তির ছলনে, ব্যাপারটা এমন না। এটা তখন কখন হইতো? যদি মনে করে যে তার মায়ের হাতের রান্নার কথা মনে পড়তেছে, লাইনটা এরকম, উদ্দীপকটা এরকম থাকতো যে তোমার এটার কোনো রিপ্লেসমেন্ট থাকতো, বা বুয়ার হাতের খাবার খাইতেছি এখন আমার মায়ের কথা মনে পড়তেছে, তখন জুড়াই এ কারণ আমি ভ্রান্তির ছলনে, তখন এটা হইতে পারতো। কিন্তু এই স্নেহের মিটা কার জলে, এখন মায়ের হাতের রান্না কি বুয়ার হাতের রান্না এক হবে না, তখন এটা হতে পারতো। ওকে, তার মানে অ্যান্সার হবে কি? সতত হেনদ তুমি পড়ো মোর মনে। তারপর দেখো, উদ্দীপকের মূলভাবে কপোতাক্ষ নদ কবিতার যে বিষয়টি প্রকাশ পেয়েছে, স্মৃতিকাতরতা, নিষ্ঠুর বাস্তবতা, স্বদেশের প্রতি ভালোবাসা, তিনটাই হবে নাকি অন্য কিছু হবে? বলো বলো বলো, দ্রুত 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 বলো, তিনটাই হবে নাকি অন্য কিছু হবে? এখন একটা জিনিস খেয়াল রাখো, উদ্দীপকের মূলভাবে কপোতাক্ষ নদ কবিতার যে বিষয়টি প্রকাশ পেয়েছে, স্মৃতিকাতরতা, ঠিক আছে, নিষ্ঠুর বাস্তবতা, এটা দুইটার দুই দিক। যেমন কবি নিজ থেকে বিদেশ চলে গেছিলেন, চাইলে কিন্তু আসতে পারতো, তার মানে বাস্তবতাটা এখানে মিলবে না। সে ভালো উন্নত লাইফ লিড করার আশায় সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। স্বদেশের প্রতি ভালোবাসা থাকলেও কি সে নিষ্ঠুরপূর্ণ বাস্তবতার শিকার হয় নাই, তার মানে 1 এবং 3 আনসার হবে। ঠিক আছে স্যার, আসতে বলুন। তোমরাই বলো জোরে জোরে বলতে, তাড়াতাড়ি করতে, তোমরা বলো আসতে বলতে। ওকে, ফাহিম উচ্চশিক্ষা নিতে কানাডায় পাড়ি জমালেও পড়ালেখায় ঠিক মতো মন বসাতে পারছে না। বিকেলবেলা অবসরে নানা জায়গায় ঘুরে বেড়ালেও কিছুতেই পরিপূর্ণ তৃপ্তি পায় না। কার তৃষ্ণায় যে এখানে হবে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, বুঝতেই পারছি। এই যে কইলাম না, রিপ্লেসমেন্ট, আই মিন বলতেছি একটার অভাব আরেকটাকে দিয়ে পূর্ণ করতে না পারার যদি কোনো উদ্দীপক আসে, তখন হবে কি? কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এখন এটাও হতে পারে, অথবা প্রশ্ন ভালো করে করতে হবে, কারণ আর তোমার প্রশ্নটাকে বুঝতে হবে। খেয়াল করো, এটা কিন্তু হতে পারতো কোথায়? পরিপূর্ণ তৃপ্তি পায় না, কোথায়? হ্যাঁ, বিকেলবেলা অবসরে নানা জায়গায় ঘুরে বেড়ালেও কিছুতেই পরিপূর্ণ তৃপ্তি পায় না। এখন দেখো, এখানে 2টা লাইন বা 4টা লাইন আছে। প্রশ্ন কি? উদ্দীপকের ফাহিমের অতৃপ্ত মনোভাব, অর্থাৎ সেই একটা জায়গায় গেছে, অনেক জায়গায় ঘুরছে, বাট কি তৃপ্তি পায় নাই। এখন দেখো, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, জোড়াই কান আমি ভ্রান্তির চলনে, এখানে কোনটা অ্যান্সার হবে বলো? বহু নদ দেখিয়াছি বহু জায়গায়, বাট কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জন্য, বলো কোনটা হবে? 123। ওকে, তাই সে তথ্য প্রযুক্তির সহায়তা, এই জন্য আমি তো কি মিলতেছে না কেন, পুরো লাইনটা পড়ি। তাই তথ্য প্রযুক্তির সহায়তায় ভিডিও কল দিয়ে বাবা মা ও স্বজনদের সাথে কথা বলে এবং বন্ধুদের মাধ্যমে এলাকার নানা জায়গায় দেখে মনকে শান্ত করার চেষ্টা করে। তার মানে কি? সে অতৃপ্ত মনোভাব। প্রশ্নটা এখন প্রপারলি হয় নাই। যদি এতটুক দল অ্যান্সার হয় এটা, আর পুরাটা খেয়াল করলে হয় জোড়া এই কারণে আমি ভ্রান্তির ছলনে। কীভাবে? এই যে ফোনের মাধ্যমে দেখতেছে, সরাসরি দেখতে পারতেছে না, তার মানে এটা একটা কি? ভ্রান্তি। ঠিক আছে, ওকে। যদি এতটুক থাকতো তখন এটা হইতো, আবার পুরাটা দেওয়ার পর অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু জোড়া এই কারণে আমি ভ্রান্তির ছলনে এটাও দিয়ে দিছি। কপোতাক্ষ নদ কবিতায় প্রতিফলিত যে কোন বিষয়টি উদ্দীপক ফুটে উঠেছে? স্নেহ আদর, কষ্টময় দিনের কথা, সুখ স্মৃতির চিত্রায়ন। সুখ স্মৃতির চিত্রায়ন। বাদশা বাবরের চোখে ঘুম নেই কেন?
অর্থাৎ জীবন বিনিময়। কোন কবিতা থেকে? জীবন বিনিময়। চোখের সমস্যা হওয়ায় পুত্র হুমায়ুন অসুস্থ হওয়ার কারণে, রাজ্যের খাবার খারাপ হয় দুশ্চিন্তার কারণে, পুত্র হুমায়ুন অসুস্থ হওয়ার কারণে। সৃজনশীল কোনো সাজেশন দিবেন না? কেমনে বুঝামো আর আর কেমনে বুঝামো তো করে? ওকে, তারপরের প্রশ্ন। জীবন বিনিময় কবিতায় যত দিন যায় কার দুর্ভোগ বেড়ে যায়? দুর্ভোগ মানে হচ্ছে কার কষ্ট বেড়ে যায়? পুত্র হুমায়ুনের। বাদশাহ বাবরের চোখে ঘুম নেই কেন? পুত্র হুমায়ুন ভীষণ অসুস্থ। হুমায়ুনের মৃত্যু ঘনিয়ে এসেছে, তার রাজত্ব হারানোর ভয়। ঠিক আছে, এটা থেকে তেমন কোয়েশন আসার সম্ভাবনা নাই, একটা দুটো কোয়েশন আসতে পারে। আচ্ছা, তারপর প্রশ্ন, কার স্মৃতি আজানের ধ্বনিতে মিশে আসে? বেলাল, উমর, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, তিনজনের নাম বলছি তো তাই আনহুমা বললাম। এমসিকিউ 185টার মতো। আচ্ছা, কোথায় কার স্মৃতি আজানের ধ্বনিতে মিশে আসে বলো? আহ 128 কি হবে? 128 একটা লেখছে জিও গো। সাহস থাকলে সৃজনশীল সাজেশন দেন ভাই। না ভাই, আমার একদম সাহস নাই, আমার একদমই সাহস নাই, আমি সৃজনশীলে কোনো সাজেশন দিতে পারবো না। কেন সাহস নাই? কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা ফিল করতে পারি সৃজনশীলে কখনো সাজেশন হয় না। ঠিক আছে, আর যেগুলো হলো বকচই বলা পাইন বা বকচই মার্কা টিচার, এরা এই জিনিসটা দিতে পারবে। সৃজন মানেই সৃষ্টি করা। সৃজনশীল দিছে নিজ থেকে বানায় লেখার জন্য, সৃজনশীল দেয় নাই মুখস্থ করার জন্য। যেগুলো সৃজনশীলের সাজেশন চাস তখন মতো ফালতু স্টুডেন্ট একটাও নাই যারা সৃজনশীলের সাজেশন চাস। তুই আমার একটা জিনিস বুঝা, তুই কপোতাক্ষ নদ পড়ছস? কপোতাক্ষ নদের এ টু জেড ব্যাখ্যা বুঝস? যদি বুঝস তাহলে তোরা পৃথিবীর যে কোনো সৃজনশীল দিলে তুই লিখতে পারবি। কিন্তু তোরা আমি সৃজনশীল একটা দিয়ে দিলাম, কিন্তু কপোতাক্ষ নদ তুই পড়স নাই, তুই লিখতে পারবি না কিছু। মানে মুখটা খারাপ হয় মাঝে মধ্যে, পাগল ছাগলের মতো কথাবার্তা এগুলা। আমি তোর একটা শর্ট কথা কই, তোর আজকে মানে কালকে পরীক্ষা, তোর যদি আমি গণিতের প্রশ্ন দিই তারপরে তুই লিখতে পারবি না পরীক্ষা লিখে, তুই গণিত পারস না। আগে জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাক। 11টা 12টা ভিডিও দিছি, মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিছি, মূল ভাবগুলো বলে দিছি, অন্তত পক্ষে যেন সৃজনশীল আসলে লেখা যায় ওগুলো দেখ। স্যার আইপিএল দেখেন না? মুখ খারাপ করতে চায় না, এই যে বকচব একটা, আমিও গালি দিতে জানি, তাহলে দিলে থাক। উমর ফারুক কার দক্ষিণ বাহু ছিলেন? পিতা মাতার মুমিনের আখেরি নবীর। কার দক্ষিণ বাহু ছিলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজম কার দক্ষিণ বাহু ছিলেন বলো? রসুল সাল্লাহ সাল্লাম কি নিয়ে ঘটনা পুরাটা? তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের দক্ষিণ বাহু ছিলেন, বা যেটাকে আমরা কি বলি, এক হাত। ইসলামের জ্যোতি আজ দিনে দিনে কি হচ্ছে? নিভে যাচ্ছে, আলোকিত হচ্ছে, অমলিন হচ্ছে, বিমলিন হচ্ছে বলো? ইসলামের জ্যোতি দিনে দিনে কি হচ্ছে? বিমলিন হচ্ছে। তারপর লোহিত সাগরে কিভাবে মরতে চান? লালে লাল হয়ে, সাদা 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 হয়ে, ডুবে কালোই কালো হয়ে। লালে লাল হয়ে লোহিত সাগরে কিভাবে মরতে চান? উমর ফারুক, আচ্ছা সরি, আমরা তুই কোন এত শেষ করে আসছি, আমি তুই কিরে ভাই, ওইটার সাথে মিলতেছে না কেন? উমর ফারুক কবিতার মরুর সূর্য কি করে? রৌদ্র দেয়, আগুন বৃষ্টি ফেলে, বালু ঠান্ডা করে, বালু চিকচিক করে। এই পুরো কবিতাটাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লেখা। উমর ফারুক কবিতার মরুর সূর্য কি করে? আগুন বৃষ্টি ফেলে, এটা খুব গুরুত্বপূর্ণ।
বৃত্তকে উঠে চড়িয়ে উমর কি করলেন? উমর রশি ধরলো, অন্য উঠে উঠলো না, একই উটের পৃষ্ঠে দুইজন উঠলো না, উঠ থেকে উমর থেকে গেল না। আমি কবিতার ইয়া না পড়লে তুমি এটা অ্যান্সার করতে পারবা। এই ঘটনাটা যারা শুনছো তোমরা কিন্তু পারবা, যারা এই ঘটনাটা শুনছো। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন, আমিরুল মুমিনিন তৎকালীন সময়ে পুরো পৃথিবীর অর্ধজাহানের শাসক, তিনি তার সাথে একজনকে নিয়ে যাচ্ছিলেন যিনি তার বৃত্ত বা সেবক। তো অনেকক্ষণ হাঁটার পরে, কারণ বৃত্ত তো সেও তো মানুষ, তাকে পিঠের উপর উটের উপর ছড়ায়া তিনি সেই উটের রশি ধরে হাঁটতেছিলেন। তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ইনসাফ করতেন, ঠিক আছে। উমর রশি ধরলেন। মানুষকে উমর কি বলেছেন? শত্রু, বাবা, কাকা, বন্ধু। মানুষকে উমর কি বলেছেন? ভালো পজিটিভ যেটা আছে। বৃত্তের কথা শুনে উমর বললেন, বাইরে তুমি জিতে গিয়েও বড় হতে চাও, আমাকে জান্নাতে যেতে বাধা দিচ্ছ। রোজ কিয়ামত আল্লাহ আমাকে আচ্ছা, কোথায়? বৃত্তের কথা শুনে উমর বললেন, বাইরে তুমি জিতে গিয়েও বড় হতে চাও, আমাকে জান্নাতে যেতে বাধা দিচ্ছ, রোজ কিয়ামত আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনটা সঠিক বলো? তুমি জিতে গিয়ে বড় হতে চাও, রোজ কিয়ামত আল্লাহর কাছে আমাকে কী করতে হবে? জবাবদিহিতা করতে হবে। সেই দিন এই মাঠ। অনেক সুন্দর একটা কবিতা। কবিতায় মূল ভাব কি? দেখো, প্রশ্ন অনেক সময় মূল ভাব আসে। ইউটিউবে দিয়ে নি, অবশ্যই ইউটিউবে দিব। এসকিউ দিছি, এসকিউ 50টা এসকিউ দিছি। এসকিউ দেওয়া শেষ তো, আমরা গতকালই এসকিউ দিয়ে দিছি। আচ্ছা, কোথায় ছিলাম? সেই দিন এই মাঠ কবিতায় মূল ভাব কি ছিল? যেহেতু গ্রামীণ কবিতা, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। সেই দিনের এই মাঠ কবিতায় শিশিরের জলে কি ভিজবে না? লক্ষ্মী পেঁচা, চালতা ফুল, খেয়া নৌকা, শান্তবাতি। বলো দ্রুত 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 আনসার করো। শিশিরের জলে ভিজবে না, চালতা ফুল। সেই দিন এই মাঠ কবিতা এসব গল্প বেঁচে রবে চিরকাল। কোন সব এসব গল্প কী করে বেঁচে রবে চিরকাল বলতে কী বোঝানো হয়েছে? পৃথিবীর বহমানতা, মানুষের গল্পপ্রিয়তা, কবির স্বপ্নময়তা, জীবনের হতাশাবোধ। পৃথিবীর এই গল্প বা পৃথিবীর এইগুলো কি থাকবে? চিরকাল থেকে যাবে, অর্থাৎ পৃথিবীর বহমানতা। তারপর লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? ফসল লক্ষ্মীটির জন্য, প্রকৃতির জন্য, নিজের জন্য। লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? বলো দ্রুত। লক্ষ্মী পেঁচা লক্ষ্মীটির জন্য গান করবে। শিশিরের জলে কোন ফুল ভিজে? চালতা, জবা, বেলি, জুই। শিশিরের জলে কোন ফল ভিজে? চালতা, বেলি, জবা। বলো। চালতা ফুল। কোন ফুল? চালতা ফুল। তারপর শিশিরের জলে ভেজা চালতা ফুল। আরে পরের প্রশ্ন আছে। শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ কতদিন প্রবাহিত হতে থাকবে? 7, 10, 100 দিন, 100 বছর, অনন্তকাল। কবিতার মধ্যে ম্যাক্সিমাম এগুলো থাকে, কোনো ইয়া থাকে না, অনন্তকালই থাকবে। কবি তো কোথায় চিরকালের ব্যস্ততা থাকে? প্রকৃতি, নদী, সংসারে, নৌকায়। বলো, চিরকালের ব্যস্ততা কোথায় থাকে? চিরকালের ব্যস্ততা কোথায় থাকে? প্রকৃতিতে। প্রকৃতি নিয়ে কবিতা। লক্ষ্মী পেঁচাটি কি করে? লক্ষ্মীটির তরে গান গায়। কি করে? লক্ষ্মী পেঁচা লক্ষ্মীটির তরে কি করে? বলো। গান গায়। ধ্বংস হয়েছে সভ্যতার নগরী ট্রয়, তবুও জনপদ নগর গড়া হয়। উদ্দীপকের সাথে সেদিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটা? পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, জানি। চারিদিকে শান্ত বাতিনি বীজে গন্ধ মৃদু কলরব, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, ধ্বংস হয়েছে সভ্যতার নগরী ট্রয়, কিন্তু কি তবুও জনপদ নগর গড়া হয়। তার মানে কি? ধ্বংসের কোনো শেষ নাই। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীতে এসব গল্প বেঁচে রবে চিরকাল, এই উক্তিটি কবি কি বোঝাতে চেয়েছেন? জন্ম মৃত্যু চলবে পাশাপাশি, ধ্বংস সৃষ্টিকে ঠেকাতে পারবে না, ধ্বংসের উপর নতুনের সৃষ্টি। বলো, খুব গুরুত্বপূর্ণ, এটা একটু চিন্তা করলে অ্যান্সার করতে পারবা।
অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন কি জন্ম মৃত্যু ওই যে একটু আগের উদ্দীপকই ছিল না, ট্রয় নগরী ধ্বংস হয়েছে বাট অনেক নতুন নতুন জনপদ কিন্তু গড়ে উঠতেছে। রাইট, 142 ভুল হয়েছে ভাইয়া। এটা কি হবে, সংসারে হবে? আচ্ছা এডিট করে নেব, যদি ভুল হয় আমি এডিট করে নেব, কারণ নেই। কোথায় ছিলাম? পৃথিবীতে এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ কখনো শেষ হবে না। এই কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন? জন্ম মৃত্যু পাশাপাশি চলবে, যেটা বলছিলাম ট্রয় নগরী ধ্বংস হয়েছে বাট নতুন নগর সভ্যতা সব কিছুই কিন্তু আবারও হয়েছে। তার মানে মৃত্যু এবং জন্ম, মানুষ কিন্তু একজন মারা যাবে, দুইজন জন্ম নিবে, এরকমভাবে চলতে থাকবে। ধ্বংস সৃষ্টিকে ঠেকাতে পারে না, এটা না। ধ্বংসের উপর নতুনের সৃষ্টি, অর্থাৎ ট্রয় নগরী ধ্বংস হয়েছে বাট আবার কি নতুন সভ্যতা তৈরি হয়েছে। 1 এবং 3। নিচের উদ্দীপকটি পড়া এবং 146 ও 47 নং প্রশ্ন উত্তর দাও। সেলিম সাহেব প্রকৃতিকে ভালোবাসেন। তিনি বলেন আমি একদিন হারিয়ে যাব, কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল টিকে থাকবে। উদ্দীপকের সেলিম সাহেবের ভাবনা নিচের কবিতার কোন কবিতার মধ্যে ফুটে ওঠে? সেই দিন এই মাঠ কবিতায় ফুটে ওঠে। পিডিএফ ফাইলটা দিব, ক্লাসের পরে দিব। উদ্দীপকের সেলিম সাহেবের ভাবনার মর্মার্থ হলো মানব জীবনের নশ্বরতা, পৃথিবীর নশ্বরতা, প্রকৃতির চিরন্তনতা। কে সৃজনশীল সাজেশন দেয়, কে দেয় না, এগুলো আমার দেখার বিষয় না। আমি অনলাইনে চাপাবাজি করতে আসি নাই, এখানে ভণ্ডামি করতে আসি নাই, ঠিক আছে? সৃজনশীল জীবনে যদি হুবহু কমন আসে তারপর আমারে বলিস। আরে ভাই, গাইড কর্মকর্তারা নিজেরা তো সৃজনশীল জীবনে হুবহু কমন দিতে পারবে না। আর যা দেয় সব তো লেকচারের কপি, আমার দেখাস, আমি দেখি না সব। ওকে, কোথায় ছিলাম? সেলিম সাহেবের ভাবনার মর্মার্থ কি? সেলিম সাহেবের ভাবনার মর্মার্থ কি? মানব জীবনের নশ্বরতা, পৃথিবীর নশ্বরতা, প্রকৃতির চিরন্তনতা। 1 এবং 3 হবে। কীভাবে? কারণ আমরা কবিতার মিনিং না জানলে এই প্রশ্ন তো জীবনও দিতে পারবি না। কবিতা যারা না পড়ছে এই প্রশ্ন উত্তরে কানলেও দিতে পারবো না। বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন? চারদিকে বর্ষা নামে, বৃদ্ধ চমকানো দেখে, বিস্মৃত দিনের কথা মনে পড়ে, প্রাণের জোয়ার দেখে। বলো। স্মৃত দিনের কথা মনে পড়ে। ওকে, বৃষ্টি কবিতার নদীর দুধারে প্লাবন দেখা দেয় কেন? নদীর তীর ভেঙে যাওয়ায়, বৃষ্টি আসায়, জোয়ার আসায়, নদীর পানি উপচে পড়ায়। এই এমসিকিউটা যদি কবিতা না পড়ে, হ্যাঁ যদি আমি মুখস্থ করতে 2 দিন একটু পরে বুঝলা যাব, কিন্তু কবিতারা যদি তার পড়া থাকে তারা প্রশ্ন যেখান থেকে দেখ সে কিন্তু পারবে। বৃষ্টি কবিতায় বনের, বৃষ্টি কবিতায় নদীর দুধারে প্লাবন কেন দেখা যায়? দেখা যায় কখন? যখন জোয়ার আসে। কি আসে? জোয়ার আসে। ইয়েস, না তেমন ভুল হইতেছে। বৃষ্টি কবিতাটা দুধারে প্লাবন দেখা দেয়, বৃষ্টি আসে, সরি বৃষ্টি আসে, রাইট। দেখি লেখক পরিচয় ইম্পর্টেন্ট কোনটা কোনটা আসে না। লেখক পরিচয় থেকে তোমাদের কোয়েশ্চেন আসে না। তারপর বৃষ্টি কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? ব্রহ্মপুত্র, দলেশ্বরী, পদ্মা, যমুনা, পদ্মা, মেঘনা, মেঘনা, যমুনা। বৃষ্টি কবিতায় কবিতার কোন নদীর কথা উল্লেখ আছে? পদ্মা এবং মেঘনা। বৃষ্টি কবিতায় বর্ণিত রৌদ্র দগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়? ছায়া, বৃক্ষ, বৃষ্টি, নদী। ছায়া, বৃক্ষ, বৃষ্টি, নদী, বলো। রৌদ্র দগ্ধ ধানক্ষেত। রৌদ্র দগ্ধ ধানক্ষেত মানে হচ্ছে রোদের কারণে যেটা পুড়ে গেছে, মানে খরা, কার স্পর্শ পেতে চাই? বলো ভাই। থিংস মানে চিন্তা করলে অ্যান্সার দিতে পারবি। খরা, রৌদ্র দগ্ধ মানে হচ্ছে রোদের কারণে পুড়ে গেছে। এখন ভাই তোমার খুব বেশি তৃষ্ণা পাইলে তুমি কি করবা? তুমি অনেক বেশি গরমে থাকলে তুমি কি করবা? বলো।
ওকে, বিদগ্ধ আকাশ মাঠ কথা দ্বারা কি বুঝাইছেন বলো? দাবদাহে জলসিত আকাশ ও মাটি, মাটি ও আকাশের গ্রীষ্মকালীন অবস্থা, কাব্যিক উপমা, গ্রীষ্মের প্রকৃতি। কিছু কিছু বকলম পোলাপাইন আছে, বলবে ভাই আপনার এগুলো তো এই গাইডে আছে। আচ্ছা ভাই এমসিকিউ কি কেউ আসমান থেকে নিয়ে আসবে? আমার এখানে যতগুলো এমসিকিউ আছে তার মধ্যে 90% এমসিকিউ বিভিন্ন স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে আসছে। একই প্রশ্ন ধরো 2014 সালে 15 সালে যে প্রশ্নটা আসছে এটা আবার ঘুরে কিন্তু 2026 সালে দিতে পারে। ঠিক আছে, এই বকলম মার্কা বট মার্কা কমেন্ট করো না, কারণ বিগত সালের প্রশ্ন আমি অনেকগুলোর ব্যাখ্যা দিচ্ছি, যে ব্যাখ্যাগুলো তোমার গুরুত্ব হবে। আর এমন না যে আমি এগুলো পড়াইতেছি মানে এগুলো কমন আসার জন্য পড়াইতেছি, এগুলো আমরা প্র্যাকটিস ক্লাস করতেছি। প্র্যাকটিস ক্লাস থেকে অনেক সময় কমন থাকবে, থাকবেও না, এটা হতে পারে। আমার তো মনে হচ্ছে মাদ্রাসা পোলাপাইনের আগে ইয়ে করতে হবে, ঠিক করতে হবে এগুলো কোনটা পরীক্ষার মধ্যে আসার মতো আর কোনটা প্র্যাকটিস ক্লাস, এগুলো আগে বুঝাইতে হবে। কোথায় ছিলাম? বিদগ্ধ আকাশ মাঠ। বিদগ্ধ আকাশ মাঠ দ্বারা কি বোঝানো হয়েছে? দাবদাহে ঝলসিত আকাশ এবং মাটি। বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন? ঝলমলে অদ্ভুত বিদগ্ধ রূপসী। বলো, বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন? রূপসী। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বলতে কি বুঝাইছেন? মানে যেটা পুইরা গেছে আর কি, খরতাপে। এটা হতে পারে বাতাসে দুলাইতো না। কৃষকের ধান কাটার উৎসব, বৃষ্টির পরস্পর প্রত্যাশা। খরতাপে যেটা তোমার পুড়ে গেছে একবারে। ওকে, বিদ্যুৎ রূপসী থরি মেঘে মেঘে হয়েছে সোয়ার। এখানে প্রতিফলিত হয়েছে কি? মেঘে সোয়ার হয়ে পরীর ঘুরে বেড়ানো। রূপসী পরীর সাথে বর্ষার রূপ স্বরূপ তুলনা। মেঘে মেঘে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ছুটে চলা। নিচের কোনটি সঠিক? বিদ্যুৎ রূপসী থরি মেঘে মেঘে হয়েছে সোয়ার। বলো। মেঘে সোয়ার হয়ে পরীর ঘুরে বেড়ানো। রূপসী পরীর সাথে বর্ষার স্বরূপ তুলনা করা হয়েছে। বিদ্যুৎ রূপসী তৈরি মেঘে মেঘে হয়েছে সোয়ার। মেঘে মেঘে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ছুটে চলা। 2 এবং 3। তারপর আহসান হাবিব কার চিরচেনা স্বজন? আমি কোনো আগন্তুক নই। বলো। পাখি, কদমালু, জোনাকি, জমিলার মা। কার চিরচেনা? কবিতার হুবহু লাইন আছে এখানে। কার চিরচেনা স্বজন? আহসান হাবিব অর্থাৎ কবি নিজে। কার চিরচেনা স্বজন? কবিতার একটা লাইন আছে, বলো। কদম আলী। কার? কদম আলী। তারপর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি? শূন্য, খাগাত, রান্নাঘর, সরুপথ, ধানের ক্ষেত, দুদু, নদীর কিনারা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি? ধু ধু নদীর কিনারা। তারপর দেখো, ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি দিয়েছে কে? স্থির মানে একদম তাকে আছে। কবি, মাছরাঙ্গা, পাখি, জোনাকি। কবি, মাছরাঙ্গা, পাখি, জোনাকি। বলো কি হবে? মাছরাঙা। কবি আহসান হাবিব কোন নিয়মে এখানে থাকার কথা বলেছেন? প্রচলিত, রাষ্ট্রীয়, প্রাকৃতিক, সাপনিক। কবি আহসান হাবিব কোন নিয়মে? সাপনিক নিয়মে। একটা লাইন কবিতা পড়লে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। সাপনিক নিয়মে। আমি থাকি এখানে সাপনিক নিয়মে। তারপর কবি আহসান হাবিব নিজেকে কিসের মুগ্ধ এক অবুধ ভালক বলেছেন? দুদু নদীর, বাংলার প্রকৃতির, উধাও নদীর, স্নিগ্ধ মাটির। খুব সহজ, খুব সহজ। এক উধাও নদীর এক অবুধ বালক। আমি কোন আগন্তুক নই কবিতায় অকাল বার্ধক্যে নতকে। অকাল বার্ধক্যে নতকে। বলো। খুব সহজ। অকাল বার্ধক্যে নত কদম আলী। সে আমার চিরচেনা স্বজন। সে কি? চিরচেনা স্বজন। অকাল বার্ধক্যে নত কদম আলী, সে আমার চিরচেনা স্বজন। ওকে। তারপর কবি সাপনিক নিয়মে কোথায় থাকতে চান? বাসবাগানে, এখানে, বাড়িতে, জমিনে। কবি সাপনিক নিয়মে কোথায় থাকতে চান? বলো। সে এখানেই থাকতে চান। আমি থাকতে চাই এখানে সাপনিক নিয়মে। তারপর
এখানে থাকার নামই সর্বত্র থাকা, এখানে তারা মানে বোঝাচ্ছে যে এখানে থাকা মানে কি? পুরো দেশ জুড়ে থাকা। আচ্ছা, এখানে থাকার নামও সর্বত্র থাকা লাইন দ্বারা কী বোঝাতে চেয়েছেন? তুলনাহীন অনুভূতি, প্রকৃতিকে নিজ সত্তায় অনুভব করা। দেশের সব মানুষকে আমন্ত্রণ, আপন মনে হওয়া, সমগ্র দেশকে আপন মনে করে না, প্রকৃতিকে নিজ সত্তায় অনুভব, তুলনাহীন অনুভূতি। বলো দেশের যে অবস্থা, আচ্ছা এই উল্টাপাল্টা নিউজ দিবা না, শিওর না হয়। ওকে, কোথায় ছিলাম আমরা? একটা ছেলে বলছে কালকে নাকি পরীক্ষা, মানে ফালতু বলবেন আগে শিওরে, আবার সোর্স সহ দিস, যদি না হয় তো ওটা আমরা বলে দিব। আচ্ছা, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই। আচ্ছা, আগেরটার অ্যান্সার দিয়েছিলাম। হুম 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 এখানে তাকে নামে সর্বত্র তাকা লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন বলো? তুলনাহীন অনুভূতি। খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নয়, আমি বাহিরের কেউ নই। পঙ্ক্তিতে কবির কোন মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে? অহংকার, দেশাত্মবোধ, প্রকৃতির প্রতি আকর্ষণ, আশাহত মনোভাব। খোদার কসম আমি ভিনদেশি কোনো প্রতীক নয়, এখানে তার দেশাত্মবোধক একটা তোমার কি মানসিকতা প্রকাশ পেয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় তিনি কোনো অভ্যাগত নন বলতে কী বোঝাইছেন? আমি ভিনদেশি প্রতীক নই, চিরচেনা লোক, আমন্ত্রিত অতিথি, অভূত বালক। আমি কোনো অভ্যাগত নই। বলো, আমি অভ্যাগত মনে নেই মানে কি? আমি চিরচেনা একজন। আমি কোন আগন্তুক নই কবিতায় বিভিন্ন প্রাণী ও বস্তুকে সাক্ষী রাখার মধ্যে দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে বলো? স্বদেশের প্রেমের গভীরতা। কবিতার শুরুতেই কবি বলেছেন কি? এই জারুল জামরুল সবাই সাক্ষী। এসকিউ সাজেশন দিয়েছেন কি না? হ্যাঁ দিয়েছি তো। বলো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত 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 অ্যান্সার। আমি কোন আগন্তুক নই কবিতায় কবি বিভিন্ন প্রাণী ও বস্তুকে সাক্ষী রাখার মধ্যে দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে? স্বদেশ প্রেমের গভীরতা। তারপর কি? নিজস্ব সংস্কৃতির প্রতি টান। প্রথমটা অ্যান্সার হবে, বোঝা যায়, সহজ অ্যান্সার এটা। দীর্ঘদিন বিদেশে থেকে গ্রামে ফিরেছে রাকিব, পাড়ার সবচেয়ে বৃদ্ধ মুরব্বী তাকে দেখে বললেন, তুমি কুতুব মিয়ার ছেলে না? অনেকদিন পর দেখলাম। রাকিব, জি দাদা যান, আপনার কুলে কত চলেছি, কত খেলেছি, এই উঠোনে সব মনে পড়ে। উক্তিটির সাথে পঙ্ক্তিটি কোন উদ্দীপকের সাথে কোন পঙ্ক্তির বা কবিতার কোন লাইনের মিল আছে? তারা জানে আমি কোন আত্মীয় নই, অকাল বার্ধক্যে নত কদমারি, আমি তার চিরচেনা স্বজন একজন, এখানে তার নামে সর্বোচ্চ। এটা হতে পারে, এটা হতে পারে, খ এবং গ হতে পারে। বলো কী হবে? সবচেয়ে বৃদ্ধ মুরব্বী তাকে দেখে বললেন, অকাল বার্ধক্যে নত কদম আলী, সে কি তার চিরচেনা একজন স্বজন। ওকে, তারপর কি? আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির বাতাস, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে দেশপ্রেমের গভীরতা, দুলুবালির সঙ্গে নকশক্ষ, জন্মভূমির সঙ্গে একাত্মতা। তিনটাই হবে। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রাম, পল্লবগণ আম্রকানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালোজন, নিশীথ শীতল স্নেহ। উদ্দীপকে আমি কোন আগন্তুক নেই কবিতার কোন বাপটি ফুটে উঠেছে? এখানে একটা ছায়া সুনিবিড় একটা ছোট্ট একটা অনেক ছোটো ছোটো অনেক গ্রাম, বা সেখানে অনেক তোমার শান্তিময় একটা কাল্পনিক বা কাল্পিক একটা চিত্র দেখাচ্ছে। পল্লবগণ আম্রকানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। প্রথমে কি? ছায়া সুনিবিড়, আম্রকানন, পল্লবন, এগুলো দেখে বুঝতেছি যে সুরটা শান্তি, যেখানে অনেক বেশি গ্রামগুলো অনেক সুন্দর। তার মানে কি আছে দেখো, কবিতা কোন ভাবটি ফুটে উঠেছে? গায়ের অভাবী মানুষের সাথে সম্পর্ক, এখানে কিছু আছে এরকম নাই। স্বদেশের সব কিছু সুন্দর, এটা হতেও পারে। মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলা, এটা হওয়ার সম্ভাবনা বেশি। গ্রামীণ জনপদের সাথে একাত্মতা না, তার মানে গড আমি অ্যান্সার নেব, এটা প্রপার অ্যান্সার হবে গ। কারণ মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলা, গ্রাম বাংলা কেমন হয় ওইটার সাথে এখানে কিন্তু একটা সাদৃশ্যতা পাওয়া যায়।
তারপর কি উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলো নিশিরাইত বাঁশবাগান, কার্তিক দানের মঞ্জরি, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, সব কিছুই। কি হবে? সব কিছুই। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখানে পুকার, এখন পুকার দখলে? সগির আলী, মতলব মিয়া, এখান থেকে এমসিকিউ আসবে, এইটা থেকে অবশ্যই অবশ্যই এমসিকিউ আসবে। সগির আলী, মতলব মিয়া, রুস্তম শেখ কেষ্টদাসের, বলো কার ফুসফুস? বলো। রুস্তম শেখের, রাইট। রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান যত্রতত্র খই ফুটালো। কি ফুটালো? খই ফুটালো। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় গাজি গাজি বলে উদ্যম ঝরে নৌকা চালাই কে? এখানে নৌকার মাঝি কে ছিল বলো? নৌকার মাঝি কে ছিল? খুব সহজ, মতলব মিয়া। নৌকার মাঝি কে ছিল? মতলব মিয়া। দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে মূল্যবাড়ির এক বিধবা। কি হবে? মূল্যবাড়ির এক বিধবা কি করেছে? দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় গাজি গাজি বলে উদ্যম, আচ্ছা আগেরটা। রুস্তম শেখের কোনটি এখন পুকার দখলে? ফুসফুস, আগে পরে আসছি। সাকিনা বিবির কপাল বাংলো এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তার মানে কি সে কপাল ভাঙছে মানে কি বলো? কপালে আঘাত লাগছে, বাড়ি পড়ে গেছে, সম্ভ্রম হারানো, নাকি বিধবা হয়েছে? বলো, কপাল ভাঙছে মানে কি? সম্ভ্রম হারিয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মেশিন গান খই ফুটালো বলতে কি বোঝানো হয়েছে? মেশিন গানের ভয়ঙ্কর রূপ বিরামহীন গুলিবর্ষণ, টানা একটানা গুলিবর্ষণ। খই ফুটালো মানে কি? ধুমধাম একটানা গুলিবর্ষণ। ওকে। একটি নতুন কিসের জন্ম হতে চলেছে? শিশু, দেশ, পৃথিবী, তরুণের, বলো। একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সোহরাব রিক্সা চালক 71 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে জীবন দিয়েছেন। আমরা তার এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উদ্দীপকের সৌরভের সাথে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কার চরিত্রে মিল রয়েছে? জীবন দিয়েছেন, বলো। জীবন দিয়েছেন রুস্তম শেখ। শহীদ কে ছিলেন? রুস্তম শেখ। তারপর জুবাইরের প্রিয় খাবার রান্না করে তার মা অপেক্ষা করছেন। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে গেলে কারা যেন তাকে ধরে নিয়ে যায়, ছেলেকে খুঁজে বের করে সাথে নিয়ে তবেই বাড়ি ফিরবে শপথ করেছেন তার বাবা। উদ্দীপকের বাবার সাথে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কোন কবিতার কোন সাদৃশ্যটা চরণ আছে? কোন চরণটা সাদৃশ্যপূর্ণ? আর কতবার বাসতে হবে রক্তগঙ্গায়, আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র, তুমি আসবে বলে হেই স্বাধীনতা, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের প্রোগ্রাম, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, বলো। ছেলেকে খুঁজে বের করে নিয়ে তবেই বাড়ি ফিরবে শপথ করেছেন বাবা, সবাই অধীর প্রতীক্ষা করছেন তোমার জন্য। এটার সাথে মিলে তারাও যায় সময় বদলের পক্ষে, শত্রুর মুখোমুখি স্বাধীনতা যুদ্ধে, তাই বইটার রাইফেল এক হয়ে গেছিল ছিদামের হাতে। উদ্দীপকে বানান ছিদাম না হিদাম, বানানটা কি হবে? ছিদাম। বইটার রাইফেল এক হয়ে গিয়েছিল ছিদামের হাতে। বইটার রাইফেল, আচ্ছা একটা নাম ধরছে, এটা একটা নাম, ঠিক আছে। তো বইটার রাইফেল, তো বইটা কে ছিল? মাঝি কে ছিল বলো? মাঝি কে ছিল এখানে? তার মানে মাঝির সাথে উদ্দীপকের ছিদাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতা কার প্রতিনিধিত্ব করতেছে? একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা ছিল বইটার রাইফেল, মানে যে ব্যক্তি মাঝি ছিল সেই ব্যক্তি তোমার কি রাইফেল হাতে নিয়েছে, তার মানে কি ওইখানে কবিতার মধ্যে যে ছিল মাঝি সেটা হবে আনসার, অ্যান্ড দ্য আনসার ইজ মতলব মিয়া। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় যে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে তা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ, মানবতা বিরোধীদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের উচ্চারণ, দেশপ্রেমিকরা দেশের সংকটে নিষ্ক্রিয় থাকে না। মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ করছিল, মানবতা বিরুদ্ধে মানবিক মূল্যবোধের উচ্চারণ, দেশপ্রেমিকরা দেশের সংকটে নিষ্ক্রিয় থাকে না। এই দুইটা হবে মানবতা বিরোধীদের, না এখানে মানবতা বিরোধীর কিছু নাই। রাজা সুলেমানের তোলার কার মাথা কাটতো? অত্যাচারীর, বিভেদকারীর, পরগাছাদের, বাহাদুরের। বলো সর্বশেষ, আজকে সর্বশেষ টপিক বুশেক। সর্বশেষ রাজা সুলেমানের
কি তলোয়ার কার মাথা কাটতো? যে অত্যাচারী, যে কি অত্যাচারী। বুশেক কবিতাটি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে বলো? তার কবিতা সমগ্র থেকে। কোথায় থেকে? কবিতা সমগ্র থেকে নেওয়া হয়েছে। বুশেক কবিতায় তাদের প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে যারা লুক ঠকিয়ে প্রাসাদ গড়ে, বিভেদকারী পরগাছা, গরিব মাঝির পালে দড়ি ছিলে ফেলে। কোনটা হবে বলো? যারা কি লুক ঠকিয়ে প্রাসাদ গড়ে, বিভেদকারীর পরগাছা, এদের এদের প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে। ওকে, তো থ্যাংক ইউ। পুরোটা আমি পড়াইছি। এখন কোনটা কোনটা বলছিল? 146 নাকি কোনটা বলছিল? এদিকে একটা বলছিলাম, আমার তো খেয়াল নাই। আচ্ছা এটা না, আমি চেক করো। আমি যতটুকু জানি এটা তো আমার আনসার ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। পিডিএফটা আমরা আজকে ক্লাস শেষ হচ্ছে, তো যারা স্ক্রিনশট পাঠাইছো তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।